উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি। তো ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা কাজ করছে, এটা তো স্বাভাবিক। বিশেষত যাদের পরিবেশবিদ্যা অর্থাৎ ইএনভিএস বিষয়টি রয়েছে তারা কিন্তু একটু চিন্তার মধ্যে রয়েছে। তাদের ফোর্থ সেমিস্টারে অধ্যায় তো দুটি, কিন্তু তার ভিতরে এতগুলো ইউনিট রয়েছে, তারা কি পড়বে না পড়বে তা নিয়ে কিন্তু অনেকেই সন্দিহান রয়েছে। ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেক সাজেশন করে আছে, এই 5-6টা প্রশ্ন করলে কমন হয়ে যাবে, 10টা প্রশ্ন করলে 100% কমন হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আমি একটা কথা বলি, যেহেতু তোমরা ফার্স্ট বার ফোর্থ সেমিস্টার এক্সাম দিতে চলেছ, তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু ডিটেলস পড়ে গেলে ভালো হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্যার হাতে সময় তো খুব কম, এই অল্প সময় ডিটেলস পড়া তো আর সম্ভব না, কারণ যা সময় আছে এই কটা দিনই। তো তোমাদের সুবিধার্থে আজকে আমি তোমাদের পরিবেশবিদ্যার যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে, যেটা পরিবেশগত আইন ও ব্যবস্থাপনা, তার যে 5টি ইউনিট রয়েছে, সেই 5টি ইউনিটের ভিতরে যাবতীয় যে সমস্ত তথ্যের প্রয়োজন রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে, এই মাস্টার ক্লাসে কিন্তু আমি আলোচনা করব। তোমরা যারা যারা শেষ অবধি আজকের এই ভিডিওটির সঙ্গে থাকবে তারা উপকার কিন্তু অবশ্যই পাবে, কারণ এই ভিডিওটিতে শুধুমাত্র ইউনিটগুলোই আলোচনা করা হয়নি। কিরকম টাইপের প্রশ্ন হতে পারে, 2 নম্বরের প্রশ্ন কেমন হতে পারে, 3, 4, 5, 6 বা প্রশ্ন কিরকম আসতে পারে, টুকরো প্রশ্নই বা কিরকম হতে পারে, সেটা তোমরা জানতে পারবে। আর ভিডিওটি যদি তোমরা ঠিকঠাক করে আত্মস্থ করতে পারো বা ভিডিওটি যদি কয়েকটা বার দেখে নাও, তাহলে তোমরা কিন্তু নিজে নিজে বানিয়েই লিখে আসতে পারবে উত্তর। আমি তোমাদেরকে এটুকু বলতে পারি। তাই ভিডিওটি না কেটে শেষ অবধি দেখো, উপকার অবশ্যই পাবে। একটা কথা সবার আগে বলে নেওয়া উচিত, আমার কিন্তু ক্যামেরার ব্যাকগ্রাউন্ড ভালো না, তোমরা একটু ভয়েসটাকে শোনো, হয়তো লেখাগুলোকে বুঝতে পারবে না, তাই আমার কথাগুলোকে শোনার উপরে জোর দিও। হাতের সামনে খাতা পেন নিয়ে বসে পড়ো এবং আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ইউনিট ধরে তোমাদের সামনে আলোচনা করব, তোমরা একটু বুঝে বুঝে শুনে নাও। দেখো, উপকার অবশ্যই পাবে, সাজেশনের থেকে বেশি এফেক্টিভ হবে তোমাদের এই ভিডিওটি। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওতে আমার সঙ্গে কিছুটা সময় তুমি কাটিয়ে যাও, উপকার তুমি অবশ্যই পাবে। দেখো, আমাদের ইউনিট 2 এর নাম হচ্ছে পরিবেশগত আইন ও ব্যবস্থাপনা। এবার এখানে ফার্স্ট যে ইউনিটটি রয়েছে সেটা হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনার ধারণা, প্রয়োজনীয় দিক, দৃষ্টিভঙ্গি, যেখানে সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক এই পার্টগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ফার্স্ট 2.1 ইউনিট নিয়ে আমি আলোচনা করছি, একদম খাতার মধ্যে লিখে নাও 2.1 ইউনিট। এখানে কি কি আছে যাবতীয় বিষয় তোমরা জানতে পারবে। দেখো, প্রথমেই আমরা জানবো কি পরিবেশ ব্যবস্থাপনা কি, বা পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো। শর্টকাটে বুঝে নাও, পরিবেশের উপাদানগুলির বিজ্ঞানসম্মত পরিচালনা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রক্ষা করাকে কিন্তু পরিবেশ ব্যবস্থাপনা বলা হয়। এবার কি, পরিবেশ ব্যবস্থাপনার 4টি স্তর রয়েছে। 4টি স্তর, তার ভিতরে পরিকল্পনা রয়েছে, সংগঠন রয়েছে, নেতৃত্ব রয়েছে, নিয়ন্ত্রণ রয়েছে। তাহলে পরিবেশ ব্যবস্থাপনার মূল উপাদান কি? উপাদান হচ্ছে মানুষ, শিক্ষা, অর্থ, প্রযুক্তি, প্রশাসন। অর্থাৎ পরিকল্পনা, এই যে ব্যবস্থাপনার যে 4টি স্তর, পরিকল্পনা, পরিকল্পনা কাকে নিয়ে করতে হবে? পরিকল্পনা মানুষকে নিয়ে করতে হবে। তারপরে কি, এই যে সংগঠন, সংগঠনের জন্য কি প্রয়োজন রয়েছে? অর্থের প্রয়োজন রয়েছে। তারপরে সেটা নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণের জন্য কিসের প্রয়োজন রয়েছে? প্রযুক্তির প্রয়োজন রয়েছে। আমাদের প্রশাসন অর্থাৎ সরকারের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে, এবং জনগণের মধ্যে শিক্ষার প্রয়োজন রয়েছে। তাহলে পরিবেশ ব্যবস্থাপনা কোনটা? পরিবেশের উপাদানগুলির বিজ্ঞানসম্মত পরিচালনা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রক্ষা, এটা পরিবেশ ব্যবস্থাপনা। কটা স্তর? 4টা। কি কি? পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব ও নিয়ন্ত্রণ। মূল উপাদান কি? মানুষ, শিক্ষা, অর্থ, প্রযুক্তি, প্রশাসন। মাথার মধ্যে ঢুকেছে? এবার চলে আসো প্রধান 3টি দিক বা দৃষ্টিভঙ্গি কি কি। এই যে সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক। তো সামাজিক যে দৃষ্টিভঙ্গি বা সামাজিক দিক, এটাতে কি করতে হবে? সমাজের ক্ষেত্রে কি করতে হবে? সমাজের ক্ষেত্রে কি? সমাজের প্রতিটি স্তরের মানুষের অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা মানুষ দরকার আছে সমাজের, নচেত কিন্তু পরিবেশ ব্যবস্থাপনা সম্ভব হবে না। তাই, এবং তার পাশাপাশি কি করতে হবে? পরিবেশ রক্ষা কেবল সরকারের কাজ না, এটা জনসচেতনতার বিষয়। তোমাদের যদি জনসচেতনতা না থাকে, পরিবেশকে নিয়ে আমরা কি করব, পরিবেশকে কিভাবে রক্ষা করা যেতে পারে, সেটা নিয়ে যদি বোধ বুদ্ধি আমাদের জাগ্রত না হয়, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমরাও কিন্তু সংকটের মধ্যে পড়তে পারি। তারপরে কি আছে? অর্থনৈতিক। অর্থনৈতিক ক্ষেত্রে কি? উন্নয়ন করতে হবে, কিন্তু পরিবেশকে ধ্বংস করে নয়। আমাদের তো এখন বর্তমান সময়ে উন্নয়ন চলছে, আমাদের কৃষি জমি বা পুকুর এগুলা ভরাটকরণ করে কিন্তু বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু আমরা কিন্তু একবার বাস্তুতন্ত্রের দিকে খেয়াল করছি না। তাই আমাদের মাথায় রাখতে হবে অর্থনৈতিক দিকটাতে যে উন্নয়ন করতে হবে, কিন্তু সেই উন্নয়নের ফলে পরিবেশ যেন ধ্বংস না হয় সেটা মাথায় রাখতে হবে। এবং সম্পদের পুনর্ব্যবহার করতে হবে, মানে রিসাইকেল করতে হবে।
এবং অপচয় কমানোর মাধ্যমে অর্থনৈতিক লাভ করতে হবে। আর নৈতিক কি, পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা, পরিবেশের প্রতি কিন্তু একটা দায়বদ্ধতা আছে। দেখো আমরা কিন্তু বিনামূল্যে অক্সিজেন পাচ্ছি, তাই তো? এটা যদি কেউ এখন হাসপাতালে যায়, তাকে যদি অক্সিজেনের মাস্ক পরা দেওয়া হয়, কত টাকা বিল নেয় ভাবো তো। এই যে সূর্য আমাদের লাইট দিচ্ছে, বিনা পয়সায় দিচ্ছে, তাই তো? তোমার বাড়িতে যে লাইট লাগাচ্ছ তার জন্য কিন্তু ইলেকট্রিকের বিল দিতে হচ্ছে, তাই নয় কি? তাই তো? তাহলে এবার দেখো, এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এখন শীতের দিনে কি প্রচন্ড শীত পড়ছে, হ্যাঁ, কিন্তু কয়েকদিন পরে যখন গরম পড়বে তখন এসি দিয়ে এই শীতটা পাওয়া যাবে না, তাই তো? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো পরিবেশ যেটা দিচ্ছে সেটা কিন্তু আমাদের রক্ষা করার প্রয়োজনীয়তাও রয়েছে। তো নৈতিক দিকটা কি, পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রাখতে হবে। বসুধৈব কুটুম্বকম একটা সংস্কৃত ওয়ার্ড, বসুধৈব কুটুম্বকম, বা পৃথিবীকে নিজের পরিবার মনে করতে হবে। আমরা কি মনে করি আমাদের পরিবারে আমার বাবা মা ভাই বোন বা আমাদের পরিবারে যে কজন আছে তারা নিয়ে পরিবার, কিন্তু না, আমাদের উচিত কি পৃথিবীকে সম্পূর্ণ পরিবার ভাবা, পৃথিবীর জন্য কিছু করা, তখনই কিন্তু আমরা করতে পারবো। এই নৈতিক দিকটা আমাদের কিন্তু উন্মোচন করতে হবে, হ্যাঁ। এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি সম্পদ বাঁচিয়ে রাখতে হবে। আজকে যেটা আছে সেটাই আমি খেয়ে নিব, পরবর্তী প্রজন্মের জন্য ভাববো না, এটা কিন্তু একটা খুব বাজে কাজ হবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু প্রচন্ড ক্রাইসিসের মধ্যে পড়তে পারে। তো পরিবেশ ব্যবস্থাপনার প্রথম তিনটা দিক কি হচ্ছে, সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক। এবার চলে আসবে কি, পরিবেশগত প্রভাব মূল্যায়ন। এখানে কয়েকটা জিনিসে মাথায় রাখতে হবে। EIA, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, এর মাধ্যমে কি হয়, মানে EIA কি করবে, কোনো বড় প্রকল্প যেরকম বাঁধ তৈরি হচ্ছে, কারখানা তৈরি হচ্ছে, তৈরির আগে কি পরিবেশের উপর তার কি প্রভাব পড়তে পারে সেটা যাচাই করবে কে, EIA। পরিবেশ অডিট, এটা কি, কোন সংস্থা পরিবেশের নিয়ম মেনে চলছে কিনা তা কিন্তু তদারকি করবে বা পরীক্ষা করবে কিন্তু পরিবেশ অডিট। পরিবেশ আইন, পরিবেশের ক্ষেত্রে বেশ কিছু আইন করা হয়েছিল। জলদূষণ প্রতিরোধ আইন 1973, বায়ু দূষণ আইন 1981, পরিবেশ সুরক্ষা আইন 1986। এটা তোমরা 4 নম্বর ইউনিটে পাবে, তখন আমি তোমাদের সামনে আলোচনা করবো আরো ডিটেলসে। এবার ISO, এখানে 14,000, এটি কি করবে, এটি পরিবেশ ব্যবস্থাপনার একটি আন্তর্জাতিক মানদণ্ড বা সার্টিফিকেট, ISO 14000, মাথায় রাখবে এটা কিন্তু, হ্যাঁ। দূষণ কর, যে সমস্ত শিল্প বা সংস্থা পরিবেশ দূষণ করে, যে সমস্ত শিল্প বা সংস্থা পরিবেশ দূষণ করে তাদের উপর যে বিশেষ কর আরোপ করা হয় তাকে দূষণ কর বলা হয়। এই যে পার্টগুলো বললাম, EIA, পরিবেশ অডিট, পরিবেশ আইন, ISO 14,000, দূষণ কর, এগুলা কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। আমি আলোচনা করে দিলাম, বারবার বললে ভিডিওটা বড় হয়ে যাবে, এটা তোমরা নোট ডাউন করে নাও, দেখো তোমরা পারো কিনা। অবশ্যই পারবে, কেন পারবে না। এবার দেখো পরিবেশ ব্যবস্থাপনার লক্ষ্যটা কি, লক্ষ্যটা হচ্ছে সম্পদের অপচয় কমানো। কি, সম্পদের অপচয় কমানো, দূষণ নিয়ন্ত্রণ করা এবং প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখা, এটা কিন্তু এর মূল লক্ষ্য। এর প্রয়োজনীয়তা কি আছে, কেন এটা প্রয়োজন, কারণ কেন, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতে হবে, দূষণকে নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রাকৃতিক সম্পদের স্থায়িত্ব বজায় রাখতে হবে। এমন এবার কি, এর চ্যালেঞ্জ বা এর সমস্যা বা এর বাধাটা কোথায় আছে, কারণ কি, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে উত্তরোত্তর, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং সচেতনতার অভাবে কিন্তু পরিবেশ ব্যবস্থাপনার পথে একটা বিরাট বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ জনগণ তো সচেতন নয়। এই যে রাস্তাঘাটে যে সমস্ত ট্যাপের জলগুলো পড়ে, মানুষ জল চালিয়ে দিয়ে চলে যাচ্ছে, গাছ নির্বিচারে কেটে যাচ্ছে। পরিবেশের প্রতি তো আমরা মানুষরা অত্যাচার করছি, তার জন্য কিন্তু পরিবেশ কিন্তু ক্ষমা করবে না, পরিবেশ কিন্তু ঠিক রিটার্ন ব্যাক করবে। এই জন্যই কিন্তু বিভিন্ন টাইপের বন্যাগুলো দেখা যাচ্ছে, ভূমিকম্প দেখা যাচ্ছে। পরিবেশের প্রতি আমাদের জনগণের একটা দায়বদ্ধতা আছে, আমরা কিন্তু সেই দায়বদ্ধতাটাকে ফলো করি না, সেটা কিন্তু করা অবশ্যই উচিত, মাথায় রাখতে হবে, হ্যাঁ। এবার কি আছে, সমাধান কি হতে পারে, এর সমাধান হতে পারে বর্জ্য ব্যবস্থাপনা, মানে বর্জন করতে হবে এবং পুনর্ব্যবহার করতে হবে। আমি আগে করেছিলাম 3R পদ্ধতি, 4R পদ্ধতি, হ্যাঁ। এই জিনিসগুলো কিন্তু করতে হবে, রিডিউস, রিউজ, রিসাইকেল, রিকভার, এই জিনিসগুলো কিন্তু মাইন্ডে রাখতে হবে। এবং কি, বিকল্প শক্তির ব্যবহার করা। জনগণ যদি এই জিনিসটাকে ঠিকঠাক করে না রাখে তারা কিন্তু কড়া আইনি পদক্ষেপ নিতে হবে, কড়া আইনি পদক্ষেপ। যারা যারা এই জিনিসগুলো বা রুলসগুলো ফলো করবে না, পরিবেশ সচেতনতার দিকে লক্ষ্য রাখবে না, তাদের জন্য কড়া আইনের কিন্তু ব্যবহার করতে হবে। বোঝা গেল? তাহলে এই যে গোটা ইউনিটটা, এর গোটা ইউনিটের মূল নির্দেশটা কি দাঁড়াচ্ছে, যে পরিবেশ ব্যবস্থাপনা কেন করব, পরিবেশ ব্যবস্থাপনা কেন করব, কারণ প্রয়োজনীয়তা কি রয়েছে, বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হবে এবং সম্পদকে বাঁচাতে হবে। এবার কি, কিভাবে করা যেতে পারে, এটা আইন প্রণয়নের মাধ্যমে করা যেতে পারে, শিক্ষার মাধ্যমে করা যেতে পারে, প্রযুক্তির মাধ্যমে করা যেতে পারে। কার জন্য করব, বর্তমান মানে আমাদের জন্য করব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য করব। এটাই হচ্ছে আমাদের
ফার্স্ট ইউনিট, দ্বিতীয় অধ্যায়ে, যার ভিতরে শুধুমাত্র এই কটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মাথায় রাখতে হবে। এরপরেই আমরা চলে যাব 2.2, যেখানে আমরা দেখতে পাবো কি বর্জ্য ব্যবস্থাপনা, যেখানে কি টাইপের বর্জ্য হতে পারে, কঠিন, তরল, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য এবং বিপজ্জনক বর্জ্য, এটা নিয়ে আলোচনা করব। এই বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু তোমরা ক্লাস 10 এর ভূগোলের 4র্থ অধ্যায় করেছিলে, সেটাকেই নতুন করে আবার আমরা জানবো। একটুখানি মনোযোগ সহকারে দেখে নাও কয় টাইপের বর্জ্য হয়, বর্জ্যের প্রকারভেদ কি কি, বর্জ্যের প্রকারভেদ এবং উদাহরণগুলো। কঠিন বর্জ্য, কঠিন বর্জ্য মানে কোনটা কোনটা, প্লাস্টিক, এটা কিন্তু সহজে মিশবে না আমাদের সঙ্গে, প্লাস্টিক, কাগজ, ধাতু, এগুলা এর উদাহরণ। তরল বর্জ্য কি, তরল বর্জ্যের মধ্যে দুটো ভাগ আছে, বিষাক্ত তরল, বিষাক্ত তরল বলতে কোনটা, ল্যাবরেটরি যে কেমিক্যাল গুলো হয়, রাসায়নিক যে কেমিক্যাল গুলো হয়, এই পার্টগুলো কিন্তু বিষাক্ত তরলের মধ্যে পড়ে। সাধারণ তরলের মধ্যে কোনটা পড়ে, নর্দমার জল পড়ে। গ্যাসীয়, গ্যাসীয় বর্জ্য কোনটা, ধোঁয়া, মিথেন। তেজস্ক্রিয় বর্জ্য কোনটা, ইউরেনিয়াম। তো এই যে বর্জ্য, বর্জ্যের প্রকারভেদ দেখে না, কঠিন বর্জ্য, তরল বর্জ্য, গ্যাসীয় বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য। এই যে বর্জ্য, এই বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি কি হতে পারে, পদ্ধতি হতে পারে ল্যান্ডফিল। ল্যান্ডফিল মানে কি, গর্তে মাটি চাপা দেওয়া। 2 নম্বরের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে। ইনসিনারেশন, ইনসিনারেশন কি, পুড়িয়ে ফেলা, এটা একটা চুল্লি। এখানে কি এসটিপি, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে এখানে শোধনা কেন্দ্রে পাঠানো হবে, সেই শোধন কেন্দ্রে এটাকে পরিশোধন করা হবে, এসটিপি। এই পলিসি করা যেতে পারে। কম্পোস্টিং মানে কি, সার তৈরি করতে হবে। 4R নীতি, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিকভার, এই জিনিসগুলো 4R নীতি কি আসতে পারে। এর উপরে কিন্তু ইউনিটও আছে আমাদের, 3 নম্বর ইউনিটটা কিন্তু এর উপর ভিত্তি করে। আচ্ছা, সবার প্রথমে কি জানবো, বর্জ্য কি। বর্জ্য কোনটাকে বলা হচ্ছে, যা অব্যবহার্য এবং পরিবেশের ক্ষতি করে। যা অব্যবহার্য এবং পরিবেশের ক্ষতি করে সেটাকে বলা হয় কি, বর্জ্য। কেন এই বর্জ্য ব্যবস্থাপনা জরুরি, কারণ যত্রতত্র বর্জ্য ফেললে মাটি, জল ও বায়ু দূষণ হবে এবং রোগ ছড়াবে, তাই কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা জরুরি। এখানে আমরা চিকিৎসা বর্জ্য সম্বন্ধে জানবো। চিকিৎসা বর্জ্য কোনটা, হাসপাতাল থেকে আসা বর্জ্যগুলোকে কিন্তু খুব বিপজ্জনক, এটাই চিকিৎসা বর্জ্য। মানে হাসপাতাল থেকে যেগুলো আসে এগুলোকে কিন্তু আলাদা রঙের প্যাকেটে ব্যবহার করতে হবে বা বক্সে ব্যবহার করতে হবে, বা আমাদের কিন্তু ডাস্টবিন ব্যবহার করতে হবে। দেখবা তোমরা লাল, হলুদ, নীল, কালো, সবুজ এরকম ডাস্টবিন আছে। তো প্রত্যেকটা ডাস্টবিনে কি কি করা হয় এটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন আসতে পারে, বা প্রশ্ন এরকম হতে পারে, বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় কালার কোডিং কেন করা হয়, কালার কোডিং। তো দেখো, হলুদ যে আছে, হলুদ মানে ব্যাগের রং বা বক্সের রং বা ডাস্টবিনের রং হলুদ যদি হয়, হলুদ মানে কি, এখানে কি থাকে, এখানে থাকবে কিন্তু অপারেশনের কাটা অংশ, রক্ত মাখা তুলো, ব্যান্ডেজ, প্লাস্টার, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, এগুলা কিন্তু হলুদ বাক্সের মধ্যে থাকবে। এগুলা কি করতে হবে, এগুলাকে শোধন করা যাবে কি করে, ইনসিনারেশন। ইনসিনারেশন মানে কি, পুড়িয়ে ফেলতে হবে, মাথায় রাখবে। ইনসিনারেশনটাও কিন্তু 2 নম্বরের প্রশ্ন হতে পারে। তারপরে কি, লাল কালারের ডাস্টবিন বা লাল কালারের বক্স। হ্যাঁ, এখানে কি হতে পারে, যে এখানে কি কি ফেলবো আমরা, ক্যাথেটার ফেলবো, আইভি সেট ফেলবো, প্লাস্টিক সিরিজ ফেলবো, সুচ ছাড়া যেগুলো জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ফেলবো কিন্তু। হ্যাঁ, গ্লাভস এবং প্রস্রাবের ব্যাগ, এগুলা কিন্তু আমরা লাল কালারের ডাস্টবিনে ফেলবো। আর এর সতর্কতা কি, কারণ ধারালো জিনিস সুচ রাখা যাবে না, কারণ কি এগুলো জীবাণুমুক্ত করে রিসাইকেল করা হয়, কারণ এগুলাকে কি আবার রিসাইকেল করা হবে, তাই কিন্তু সুচ রাখা যাবে না এখানটায়। আর এটা শোধন পদ্ধতি কি, অটোক্লেভিং করতে হবে বা রিসাইক্লিং করতে হবে। অটোক্লেভিং বা রিসাইক্লিং কিন্তু এই লাল ডাস্টবিনের যে বর্জ্যগুলো আছে তার কিন্তু শোধন পদ্ধতি। এবার কি, নীল কি হবে, নীল হচ্ছে ওষুধের কাচের বোতল বা অ্যাম্পুল, ভাঙা কাচের টুকরো এবং কি স্টিলের তৈরি ছোট ছোট সার্জিক্যাল বর্জ্য, এগুলা কিন্তু আমাদের নীল ডাস্টবিনের মধ্যে ফেলতে হবে। কেন, কারণ কাচের জিনিস যাতে অন্য ব্যাগকে ফুটা না করে দেয়, তাই এটাকে আলাদা করতে হবে। তাহলে হলুদে কি রাখতেছি, লালে কি রাখতেছি, নীলে কি রাখতেছি, আর নীলের শোধন পদ্ধতি কি, জীবাণুমুক্তকরণ ও পুনর্ব্যবহার। তাহলে লাল, হলুদ, নীল এই যে ডাস্টবিন গুলো, এর কাজগুলো কি কি আছে আমরা জানতে পারলাম। আচ্ছা, সবুজ ডাস্টবিনে কি ফেলা হয় বলতো, সবুজ ডাস্টবিনে ফেলবো কিন্তু আমরা পচনশীল বর্জ্য, আর কালো ডাস্টবিনে কি ফেলবো, বিপজ্জনক বর্জ্য বা ই বর্জ্য। আচ্ছা বলো তো ই বর্জ্য কি, ই বর্জ্যটাকে মাথায় রাখতে হবে, ইলেকট্রনিক দ্রব্য ব্যবহারের পর তা ফেলে দিলে সেটা কিন্তু ই বর্জ্যের মধ্যে পড়ে। ইলেকট্রনিক দ্রব্য ব্যবহারের পরে তা ফেলে দিলে সেটা কিন্তু ই বর্জ্য উৎপন্ন করে, তো এটা কিন্তু কালো ডাস্টবিনের মধ্যে ফেলতে হবে। আচ্ছা, ল্যান্ডফিল পদ্ধতি কি, আমি আগে আলোচনা করলাম, গর্তে মাটি চাপা দেওয়া, গর্তে মাটি চাপা দেওয়া, অর্থাৎ কি এখান থেকে বিষাক্ত তরল বা লিচের নির্গত হয়, ভূগর্ভস্থ জল দূষিত করতে পারে, তাই কিন্তু ল্যান্ডফিলের প্রয়োজন রয়েছে। আচ্ছা, কম্পোস্টিং কি, এটা কেবল পচনশীল জিনিসের জন্য। মিথেন গ্যাস নিজেই কম্পোস্টিং এর ফলে তৈরি হতে পারে, মিথেন গ্যাসটা কম্পোস্টিং এর জন্য তৈরি হতে পারে, মানে তুমি পাওয়া গেছে না, কিন্তু মিথেন থেকে কিন্তু কখনোই
কম্পোস্টিং তৈরি হয় না, মাথায় রাখতে হবে এগুলা। আচ্ছা, বিপজ্জনক বর্জ্যের উৎসগুলো কি হতে পারে? বিপজ্জনক বর্জ্যের উৎসগুলো হচ্ছে গৃহস্থালির বর্জ্য, শিল্পজাত বর্জ্য, কৃষিজাত বর্জ্য, চিকিৎসাজাত বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, বর্জ্য, এই সমস্ত বর্জ্যগুলোতে কিন্তু 2 নম্বরের প্রশ্ন হতে পারে যে কি কি বর্জ্য হতে পারে, একটু বলো তো, কি গৃহস্থালির বর্জ্য কি, বা তেজস্ক্রিয় বর্জ্য কি, বা চিকিৎসাজাত বর্জ্য কি, এগুলাতে কিন্তু প্রশ্ন হতে পারে। আচ্ছা, এর প্রত্যেকটা প্রশ্ন আসতে পারে যে বর্জ্যের ক্ষতিকারক প্রভাব কি, হ্যাঁ, এর পদ্ধতিগুলো কি রয়েছে, তারপরে এর সুবিধা অসুবিধা কি, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই বর্জ্যের মধ্যে করতে হবে। এখানে বেশ কয়েকটা কোড আছে যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে, সেই কোডগুলা বা সেখান থেকে 2 নম্বরের প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো মাথায় রাখতে হবে। যেরকম ধরে নাও সিডি ওয়েস্ট, এটা কি? এটা কিন্তু নির্মাণ বা ভাঙা বর্জ্য। জাস্ট আমি সিম্পল ট্রিক্সগুলো বলেছি। নির্মাণ বা ভাঙা বর্জ্য, মনে করো বাড়িতে ইট পাথর যেগুলো থাকলো সেগুলা সিডি ওয়েস্টের মধ্যে পড়ছে। আচ্ছা, স্তূপীকরণ কি? খোলা জায়গায় বর্জ্য জমানোকে বলা হয় স্তূপীকরণ। তারপরে কি? পাইরোলাইসিস কি? O2 মানে অক্সিজেনহীন উচ্চ তাপে বর্জ্য পোড়ানোকে বলা হয় পাইরোলাইসিস। আচ্ছা, ওয়েস্ট এক্সচেঞ্জ কি? একজনের বর্জ্য এবং অন্যের কাঁচামালকে বলা হয় ওয়েস্ট এক্সচেঞ্জ। স্যানিটারি ল্যান্ডফিল কি? বিজ্ঞানসম্মতভাবে মাটি চাপা দেওয়াকে বলা হয় স্যানিটারি ল্যান্ডফিল। ওশান ডাম্পিং কি? সমুদ্রে বর্জ্য নিক্ষেপ করাকে বলা হয় কিন্তু ওশান ডাম্পিং। ম্যানিওর পিট কি? জৈব সার তৈরির গর্তকে বলা হয় ম্যানিওর পিট। আচ্ছা, সার্কুলার হুইল কি? চাকাযুক্ত ময়লা সংগ্রহকারী গাড়িগুলো। হ্যাঁ, বর্জ্য ভস্মীভূতকরণ কি? পুড়িয়ে ফেলা। এনক্যাপসুলেশন কি? বর্জ্যকে কোটাবন্দি করা। ইওএস কি? ইলেকট্রনিক আবর্জনা। লিজেট কি? বর্জ্য ধোয়া বিষাক্ত জল। স্তূপীকরণ কোনটা? খোলা জায়গায় বর্জ্য জমানো। তো এই জিনিসগুলা কিন্তু তোমাদের 2.2 এর মধ্যে আছে, যেখানে আমরা বর্জ্যের প্রকারভেদ, কয় প্রকারের বর্জ্য হয়, এই ব্যবস্থাপনার পদ্ধতিগুলা কি, বর্জ্য কি, বর্জ্য ব্যবস্থা কেন জরুরি, বর্জ্য আর চিকিৎসা ক্ষেত্রে যে বর্জ্য রয়েছে সেই চিকিৎসা ক্ষেত্রে বর্জ্যের জন্য আমরা কোন কোন ডাস্টবিনগুলো ব্যবহার করছি, তার কাজ কি, কোন ডাস্টবিনে কি কি ফেলা হয়, বা বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় কালার কোডিং কেন করা হয়, এই প্রত্যেকটা পার্ট, এর সুবিধা অসুবিধা কি আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে 2.2 এ করতে হচ্ছে। তো এটা এখানে এবার আমরা কিন্তু 4R নীতি, যেটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের 3য় ইউনিটে আছে। কি আছে বলতো? যে 4R ব্যবস্থাপনা বা নীতি। 4R এ কি? 4টা R রয়েছে। প্রথম আরটার নাম কি? রিডিউস। রিডিউস মানে কি? হ্রাস করা, অর্থাৎ বর্জ্য উৎপাদন কমানো। এরপরে কি আছে? রিইউজ, অর্থাৎ পুনর্ব্যবহার করা। এখানে কি হয়? কোনো জিনিসকে না ফেলে বারবার ব্যবহার করা হয়। তারপরে রিসাইকেল, যাকে বলা হয় পুনশ্চক্রীকরণ, অর্থাৎ বর্জ্যকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে নতুন জিনিস তৈরি করা। এখানে কিন্তু একটা পার্থক্য হতে পারে, পুনর্ব্যবহার বা পুনশ্চক্রীকরণের মধ্যে পার্থক্য লেখো, বা রিইউজ বা রিসাইকেলের মধ্যে পার্থক্য লেখো। তাহলে পার্থক্যটা কিন্তু খুবই সুন্দরভাবে তোমরা দিয়ে দিতে পারবে যে রিইউজে কিন্তু বস্তুর পরিবর্তন হয় না, আর রিসাইকেলে কিন্তু বস্তুর পরিবর্তন হয়। এটা কিন্তু মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। তারপরে 4 নম্বর কি আছে? রিকভার মানে পুনরুদ্ধার করা। অর্থাৎ এখানে আমরা কি দেখবো? বর্জ্য থেকে শক্তি, অর্থাৎ বিদ্যুৎ শক্তি হতে পারে, তাপ শক্তি হতে পারে, বা সার উৎপাদন হতে পারে। তো এটাকে করতে হবে, এটা কিন্তু করতেছে রিকভারের ভিতরে। এবার আমরা এখানে জানতে পারবো ফাইবারের কথা। আমরা 3R করেছিলাম, 4R করেছিলাম, এবার কি যুক্ত হলো? ফাইবার। তাহলে ফাইবারে কি হবে? 4R প্লাস একটা নতুন জিনিস যেটা অ্যাড হবে, সেটা হচ্ছে রিফিউজ, অর্থাৎ প্রত্যাখ্যান করা। মানে কি? যা পরিবেশের জন্য ক্ষতিকর তা গ্রহণ করতে অস্বীকার করা, এটাই হচ্ছে রিফিউজ। আর এখানে এই যে রিকভারটা আছে না, এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, রিপারপাস বা রিফর্ম, অর্থাৎ পুনরুদ্ধার করা বা নতুন রূপ দেওয়া। অর্থাৎ একটা জিনিস যে কাজের জন্য তৈরি করা হয়েছিল তার সেই কাজে আর না লাগলে অন্য কোনো গঠনমূলক কাজে ব্যবহার করা। এইটা দিয়ে কিন্তু হচ্ছে ফাইবার, অর্থাৎ 4R প্লাস রিফিউজ। আর 4R এর কি হচ্ছে? রিকভারটার জায়গায় রিপারপাস বা রিফর্ম। এটা একটু মাথায় রাখতে হবে, বিষয়টা প্রায় একই এখানে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন হতে পারে, 4R পদ্ধতির চেয়ে ফাইবার পদ্ধতি উন্নত কেন? কারণ কি? কারণ এখানে রিফিউজ বা প্রত্যাখ্যান করার বিষয়টি যুক্ত হয়েছে। এটি বর্জ্য উৎপন্ন হওয়ার আগে রুখে দিচ্ছে। আর কি? এছাড়া এতে রিপারপাস বা জিনিসের বিকল্প ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে, এবং যা রিসাইকেল করার খরচ ও শক্তি সাশ্রয় করে। এটি পরিবেশ বান্ধব, এই জন্যই কিন্তু ফাইবারটা বেশি উন্নত। কারণ কি? রিফিউজ এখানে আছে, এখানে রিপারপাস আছে, এবং রিসাইকেল মানে খরচ বা শক্তি সাশ্রয় করছে, এবং এটি পরিবেশ বান্ধব, তাই এটি উন্নত। তাই 4R এর গুরুত্ব বলতে পারে। গুরুত্ব কি? এর কাজটা কি? বর্জ্যের পরিমাণ কমিয়ে পরিবেশ দূষণকে রোধ করা এবং সম্পদের সঠিক ব্যবহারকে নিশ্চিত করা। তো 4R নিয়ে কিন্তু প্রশ্ন, এখানে এটুকু পার্টগুলো তোমাদেরকে ভালো করে রেডি করতে হবে। আচ্ছা, এবার চলে আসবো কি আমরা ইম্পর্টেন্ট টপিক, খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে শুনতে লাগবে। 2.4 পরিবেশ ব্যবস্থাপনার জন্য
আইনি বিধান। এখানে প্রথমেই আমরা সংবিধানের রক্ষা কবচ দেখে নেব। এখানে আর্টিকেল 48A, এখানে কি বলা হয়েছে? রাষ্ট্র, পরিবেশ ও বন্যপ্রাণীকে রক্ষা করতে হবে। এটা কি? নির্দেশমূলক নীতি। 48A নির্দেশমূলক নীতি। আর আর্টিকেল 51A, এটা কি? এখানে কি বলা হয়েছে? বন, নদী ও বন্যপ্রাণী রক্ষার প্রতি কিন্তু দেখতে লাগবে এবং প্রতিটি নাগরিকের পবিত্র কর্তব্য। মানে 51A তে বলা হয়েছে বন, নদী, বন্যপ্রাণী রক্ষা করার প্রতিটি নাগরিকের কিন্তু প্রধান কর্তব্য। এটা কি? মৌলিক কর্তব্যের মধ্যে পড়তেছে। এবার এখানে আমরা জেনে নিব কি কি আইন আছে। এখানে আমরা আইনের নাম জেনে নিব। প্রথমেই আছে ভারতীয় অরণ্য আইন। কত সালে হয়েছিল? 1927 সালে। এর উদ্দেশ্য কি ছিল? অরণ্যের আইন তদারকি করা। বৈশিষ্ট্য কি? বনভূমিকে 3 ভাগে ভাগ করা, যেরকম সংরক্ষিত, সুরক্ষিত এবং গ্রাম্য। এবার কি? বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে হয়েছিল? 1972-এ। এর উদ্দেশ্য কি ছিল? প্রাণী ও পাখির নিরাপত্তা প্রদান করা। বৈশিষ্ট্য কি? শিকারকে নিষিদ্ধ করতে হবে, 6টি তফসিল তৈরি করতে হবে এবং জাতীয় উদ্যান গঠন করতে হবে। এগুলো 2-3টা করে পয়েন্ট লিখে দিলেই কিন্তু তোমরা সুন্দরভাবে উত্তর করে আসতে পারবে। এরপরে জল দূষণ নিয়ন্ত্রণ আইন 1974 সালে হয়েছিল। কি কাজ? জল সম্পদকে রক্ষা করা। বৈশিষ্ট্য কি? সিপিসিবি ও এসপিসিবি, এগুলা কি বলতো? এগুলা হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এগুলাকে গঠন করতে হবে এবং বর্জ্য ফেলার আগে অনুমতি নিতে হবে। জলে সবাই ফেলে দেয় না, এই পুকুরে যাচ্ছে, নদীতে যাচ্ছে, বাসন মাজছে, তারপরে প্লাস্টিক ফেলে দিচ্ছে, বাড়ির জিনিসপত্র, গৃহস্থলের জিনিসপত্র ফেলে দিচ্ছে। তো এই জিনিসগুলোর কথা বলা হচ্ছে। তারপরে অরণ্য সংরক্ষণ আইন, এটা সাল কি? 1980। অর্থাৎ কি? বনভূমি ধ্বংস রোধ করতে হবে। অরণ্য বাদে অন্য কাজে বন জমি ব্যবহারে কেন্দ্রীয় অনুমতি বাধ্যতামূলক। বোঝা গেল? বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন, এটা 1981 সালে হয়েছিল। এর উদ্দেশ্য কি? বাতাসে বিশুদ্ধতা রক্ষা করতে হবে, অর্থাৎ চিমনি ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে। 1987 সালে শব্দ দূষণ যে বিষয়টা আছে, এগুলা কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত। এরপরে পরিবেশ সুরক্ষা আইন, খুবই ইম্পর্টেন্ট, 1986। এর কাজ কি ছিল? পরিবেশের সামগ্রিক রক্ষা করা। অর্থাৎ এখানে আমব্রেলা অ্যাক্ট, ছাতা আইন, হ্যাঁ, কেন্দ্রীয় সরকারকে অসীম ক্ষমতা প্রদান করা হয়েছিল এই পরিবেশ সুরক্ষা আইনে। বুঝে গেল? আর একটা জিনিস জানবে, বসুন্ধরা সম্মেলন, যেটা 1992 সালে হয়েছিল, 3 থেকে 14 জুন। এর স্থান কি ছিল বলতো? ব্রাজিলের রিও ডি জেনিরো শহর। আয়োজক কে ছিল? রাষ্ট্রপুঞ্জ, অর্থাৎ UNCCD। হ্যাঁ, তারপরে মূল লক্ষ্য কি ছিল? এজেন্ডা 21, অর্থাৎ একবিংশ শতাব্দীতে পরিবেশ রক্ষার জন্য 21টি বিশেষ কর্মসূচি ছিল কিন্তু এজেন্ডা 21। স্থায়ী উন্নয়নের কথা বলা হয়েছিল এখানে, পরিবেশ বজায় রেখে উন্নয়নের অঙ্গীকার করা। তারপরে কি? জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, বিভিন্ন প্রজাতি রক্ষায় আন্তর্জাতিক চুক্তি। এটা ছিল বসুন্ধরা সম্মেলন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু মাথায় রাখবে এটা। এরপরে GAP, গ্যাপ, অর্থাৎ গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয়েছিল কবে? 1985 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী কার উদ্যোগে? রাজীব গান্ধীর উদ্যোগে। উদ্দেশ্য কি ছিল? গঙ্গায় সরাসরি নর্দমার জল ফেলা বন্ধ করতে হবে, জলে মৃতদেহ বা বর্জ্য ফেলা নিয়ন্ত্রণ করতে হবে, গঙ্গার তীরের শহরগুলোতে বজ্র শোধনাগার অর্থাৎ STP তৈরি করতে হবে। আর বর্তমান রূপ কি আছে বলতো গ্যাপের? এখন কিন্তু এই গ্যাপ অর্থাৎ গঙ্গা অ্যাকশন প্ল্যান কিন্তু নমামি গঙ্গে, যেটা 2014 সালে হয়েছিল, তার অন্তর্ভুক্ত। আর এই নমামি গঙ্গের লক্ষ্য কি বলতো? গঙ্গার সম্পূর্ণ নির্মলতা ও পুনরুজ্জীবন। তারপরে YAP অর্থাৎ যমুনা অ্যাকশন প্ল্যান, এটা শুরু হয়েছিল 1993 সালে। কেন? কারণ যমুনা নদী, বিশেষ করে দিল্লি ও মথুরা অংশে ভয়াবহ দূষণ হতে কিন্তু এটা শুরু হয়েছিল। এর সমস্যা কি ছিল? যমুনার তীরে অবস্থিত অজস্র কলকারখানা ও বসতি পর্যগুলি। সহযোগিতা কি? এটি ভারত ও জাপান সরকারের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল যমুনা অ্যাকশন প্ল্যান। আচ্ছা, এই যে এতগুলো তোমরা আইন করলে না, এই আইনগুলো কিন্তু অপরাধ আর দণ্ড কিন্তু প্রায় সেম। অর্থাৎ প্রত্যেকটি আইনে যদি, যতগুলো আইন দিচ্ছ, এই আইনে যদি কোনো ব্যক্তি নিয়ম ভাঙে, তাহলে তার কারাদণ্ড এবং জরিমানার কথা কিন্তু বলা হয়েছে। আর সবচেয়ে কঠোর শাস্তি প্রদান করা হবে যদি বন্যপ্রাণী এবং পরিবেশ সুরক্ষা আইনে কেউ বাধা উল্লঙ্ঘন করে। বন্যপ্রাণী যে চোরা শিকার করে না, হাতির দাঁত, গন্ডারের শিং, এগুলা যদি ধরা পড়ে, তাহলে কঠোর শাস্তি কিন্তু এই দুটোর জন্য করা হবে। আচ্ছা, এবার এই গোটা পার্টটাকে সংক্ষেপে মনে রাখতে হবে আইনগুলোর ক্ষেত্রে কি করতে হবে। আচ্ছা দেখো, 1972-এ প্রাণী, 1974-এ জল, 1980-তে বন, 1981-তে বায়ু। 72-এ পানি, ঠিক 2 বছর পর। 74-এ জল, 80-তে বন, 1 বছর পর, ঠিক 1981-তে বায়ু। অর্থাৎ কি করতে হবে? আগে বনের পশু বাঁচাবো, তারপর জল পরিষ্কার করব, তারপর বন রক্ষা করব,
সবশেষে বাতাসকে শুদ্ধ করব। এটা কিন্তু মনে রাখতে পারো। কি করতে হবে? আগে বনের পশু বাঁচাতে হবে অর্থাৎ 1972। তারপরে কি করতে হবে? আমাদেরকে জল পরিষ্কার করতে হবে 1974। এরপরে আমাদেরকে বন রক্ষা করতে হবে 1980। সবশেষে বাতাসকে শুদ্ধ করতে হবে 1981। মনে থাকবে? এবার চলে আসবো আমরা সরাসরি লাস্ট ইউনিটে, যেটা 2.5 পরিবেশ ব্যবস্থাপনার পন্থা। এর মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে প্রাকৃতিক সম্পদের সঠিক ও স্থায়ী ব্যবহার করা, দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা করা, বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা। এটা কিন্তু পরিবেশ ব্যবস্থাপনা পন্থার মূল নীতি। আচ্ছা, পন্থাগুলো দেখে নাও। প্রযুক্তি পন্থা এবং এর মূল বিষয়গুলো। প্রযুক্তিগত পন্থা কি? কম দূষণকারী প্রযুক্তি ব্যবহার করতে হবে। আর্থিক পন্থা কি? দূষণকারীর উপর কর বসাতে হবে। শিক্ষামূলক পন্থা কি? জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষা করতে হবে। আইনি পন্থা কি? পরিবেশ আইন ও নীতির কঠোর প্রয়োগ করতে হবে। সামাজিক পন্থা কি? স্থানীয় মানুষকে পরিকল্পনার অংশীদারি করতে হবে, যেমন JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সকলকে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, বিশেষ সরঞ্জাম। এখানে কিন্তু আমাদের বিশেষ সরঞ্জাম দেখতে লাগবে। EMS অর্থাৎ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম। এর কাজ কি? কোনো সংস্থার দৈনন্দিন কাজের পরিবেশগত প্রভাবকে নিয়ন্ত্রণ করবে কে? EMS। এরপরে কি আছে? ISO 14001 পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক মানপত্র কিন্তু এ প্রদান করবে। এটা কিন্তু পরিবেশ রক্ষার আন্তর্জাতিক মানপত্র কি বলা হচ্ছে? ISO 14001। এবার EIA কি? এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। বলতে পারে EMS বা EIA এর ফুল ফর্ম কি? এর কাজ লেখো। এর কাজ কি? এর যে কাজগুলো আছে সেগুলো কিন্তু কয়েকটা ধাপে ধাপে করতে হবে। সেই ধাপগুলো কি? স্ক্রিনিং মানে প্রাথমিক পর্বে বাছাই করতে হবে। স্কোপিং সমীক্ষার পরিধি নির্ধারণ করতে হবে। বেসলাইন ডেটা বর্তমান পরিবেশের তথ্য নির্ধারণ করতে হবে। ইমপ্যাক্ট প্রেডিকশন পূর্বাভাস দিতে হবে। পাবলিক হিয়ারিং জনশুনানি বা গণশুনানি। এগুলো যদি 2 নম্বরে প্রশ্ন আসতে পারে। স্ক্রিনিং কি? স্কোপিং কি? ইমপ্যাক্ট প্রেডিকশন কি? পাবলিক হিয়ারিং কি? হ্যাঁ, এই পার্টগুলো। বেসলাইন ডেটা কি? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু আরো 2-3টা জিনিস আছে, যেরকম ডিসিশন মেকিং, মনিটরিং, মিটিগেশন মেজার্স। এই জিনিসগুলো কিন্তু রয়েছে। এই টোটাল 8টা ধাপ মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে ভালো মতো করে। আচ্ছা, পরিবেশগত অডিট। এটা কোনটা? আইনি মান্যতা, বর্জ্য ব্যবস্থাপনা, শক্তি সঞ্চয় এবং প্রাতিষ্ঠানিক সুনামকে বলা হচ্ছে পরিবেশগত অডিট। তাহলে পরিবেশগত অডিট কোনটা বলতেছে? এখানে পরিবেশগত অডিট যেটা দেখবো আমরা, এর লক্ষ্যটা কি? আইনি মান্যতা দেওয়া, বর্জ্য ব্যবস্থাপনা, শক্তি সঞ্চয় এবং প্রাতিষ্ঠানিক সুনাম অর্জন করাকে বলা হচ্ছে কিন্তু পরিবেশগত অডিট। তো এই হচ্ছে তোমাদের টোটাল 5টা ইউনিট, যেখানে আমরা পরিবেশ ব্যবস্থাপনার ধারণা থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা, ফোরার ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন আইন এবং পরিবেশ ব্যবস্থাপনার পন্থা প্রত্যেকটা পার্ট দেখতে পেলাম। এখানে যেগুলা তোমাদের ছোট ছোট প্রশ্ন হতে পারে সেগুলো তোমাকে বললাম। রিসাইকেল কি হতে পারে? EIA কি হতে পারে? পরিবেশ অডিট কি হতে পারে? দূষণ কর কি হতে পারে? পরিবেশের কয়েকটি আইনের নাম লেখো। হ্যাঁ, পরিবেশ ব্যবস্থাপনার লক্ষ্য সম্বন্ধে আলোচনা করো। প্রত্যেকটা প্রতিবন্ধকতা বা বাধা কি আছে, সুবিধা অসুবিধা কি আছে, পার্থক্য কি আছে, অবশ্যই তোমাদেরকে দেখতে লাগবে। এখানে যে সমস্ত পার্টগুলো, ফোরারের নীতি সম্বন্ধে আলোচনা করো, ফোরার ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো, এর গুরুত্ব লেখো, এর সুবিধা অসুবিধা লেখো। ফাইবার কি? ফাইবার কেন ফোরার থেকে বেশি উন্নত? এই জিনিসগুলো কিন্তু প্রশ্ন হতে পারে। ল্যান্ডফিল কি? কম্পোস্টিং কি? তারপরে বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় কারা কোডিং কেন করা হয়? প্রত্যেকটা হলুদ ডাস্টবিনের কাজ লেখো, নীল ডাস্টবিনের কাজ লেখো, লাল ডাস্টবিনের কাজ লেখো। এগুলা কিন্তু প্রশ্ন হতে পারে। চিকিৎসা বর্জ্য কি? বর্জ্য কি? বর্জ্য ব্যবস্থাপনা কেন জরুরি? এরকম টাইপের প্রশ্ন হতে পারে। এছাড়াও আমাদের এখানে 2 নম্বরে CBOS, পাইরোলিসিস, তারপরে ওয়েস্ট এক্সচেঞ্জ, স্যানিটারি ল্যান্ডফিল, ওশান ডাম্পিং, স্তূপীকরণ, লিচেট, ইওয়েস্ট, তারপরে তোমার বর্জ্য ভস্মীভূতকরণ, হ্যাঁ, এনক্যাপসুলেশন, সার্কুলার ওয়েল, এগুলো আসতে পারে। বিভিন্ন আইন আসতে পারে যে এই আইন কি, এই আইনের উদ্দেশ্য বৈশিষ্ট্য লেখো। তারপরে তোমার বসুন্ধরা সম্মেলনের নীতিগুলি আলোচনা করো, পরিবেশ শিক্ষানীতির নীতিগুলি আলোচনা করো, গঙ্গা দূষণের কারণগুলি আলোচনা করো, যমুনা দূষণের কারণগুলি আলোচনা করো। যদি কেউ আইন অমান্য করে তার জন্য কি অপরাধ বা দণ্ডবিধান দেওয়া আছে তা আলোচনা করো। এই পার্টগুলো কিন্তু হতে পারে। পরিবেশ ব্যবস্থাপনার পন্থা সম্পর্কে আলোচনা করো। এই 5টা পন্থা 5টা পয়েন্ট করে 1 লাইন 2 লাইন 3 লাইন করে লিখলেই কিন্তু তোমাদের উত্তরগুলো হয়ে যাবে। ঘাবড়ানোর কোনো জায়গা নেই। গোটা অধ্যায়টা যারা সারা বছর পড়োনি, সারা সেমিস্টার পড়োনি, তারা ভিডিওটাকে 2, 3 বা 4 বার দেখো, খাতার মধ্যে
নোট ডাউন করো, দেখো তোমার মাথার মধ্যে ঢুকে গেছে। 5টা ইউনিট আছে, এখান থেকে 20টা নম্বর আসবে। 20টা নম্বরের জন্য তোমাদেরকে ঠিকঠাক করে পড়তে হবে। শুধুমাত্র কয়েকটা প্রশ্ন করে গিয়ে ভাবছো যে ফার্স্ট বারের মতো পরীক্ষা খুব ভালো করে দিয়ে আসবো, ওটা ঝড়ে হোক কয়েকটা হলেও হতে পারে, কিন্তু সর্বাঙ্গীন দিক থেকে কিন্তু প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে। এখানে আমি যাবতীয় যত পরিমাণে তথ্য হতে পারে সেটা কিন্তু ঢুকিয়েছি, যাতে তোমাদের মাইন্ডের ভিতরে থাকে। যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেই পয়েন্টগুলো খাতার মধ্যে লিখে নাও, সুন্দর করে একটু করে দেখো। তোমাদের সামনে যে হেড বুক আছে বা নোটস আছে একটু পড়ো, দেখো তোমাদের মাথায় থেকে যাবে। এবং পরিবেশ বিদ্যা বিষয়টি কিন্তু ভালো পরীক্ষা হবে, প্রচন্ড স্কোরিং সাবজেক্ট এবং স্কোর তোমরা তুলতে পারবে, এটা আমার বিশ্বাস। তার আগে বলো যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো কিনা। আমারই দোষ ছিল, আমি যদি প্রথম থেকে তোমাদের ইউনিট ধরে ধরে বোঝাতাম তাহলে অনেকটা তোমরা সুবিধা পেতে। আমার কাছে সেই ক্যামেরা কোয়ালিটি নেই, সেই ব্যবস্থাপনা নেই যে তোমাদের সামনে প্রতিনিয়ত ভিডিও আনতে পারবো। তবুও সামনে যেহেতু পরীক্ষা, আমি চেষ্টা করলাম আমার সর্বোচ্চ দিয়ে যে তোমরা যাতে পরিবেশ বিদ্যা বিষয় পরীক্ষাটি খুব ভালো দিয়ে আসতে পারো। এর আগে আমি প্রথম অধ্যায়ের উপরে ভিডিও করছি, এখানে 7টা ইউনিট নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখো। এই ভিডিওটা ইউটিউব প্ল্যাটফর্ম অর্থাৎ সঞ্জিত স্টাডি সেন্টারে ছাড়া হবে। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে তোমরা ভিডিওটি দেখতে পারো। এছাড়াও সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি পেজ এবং ইনস্টাগ্রাম পেজেও কিন্তু ভিডিওটি ছাড়া হবে, সেখানে অল্প ভিডিও ছাড়া হবে, সম্পূর্ণ লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে ইউটিউবে। তোমরা যারা যারা পেজটি ফলো করবে তারা কিন্তু অবশ্যই ফলো করে রেখো, যাতে যে কোনো ভিডিও তোমরা সব জানতে পারো এবং যে কোনো ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। তো আজকের মতো ভিডিও এখানেই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেকটা মোটিভেশন দেয়, অনেকটা জাগ্রত করে, তাহলে এরপরে আরো ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।